গল্পকথার আসরে আপনাদের সকলকে স্বাগত এবং আপনাদের সকলকে স্বাগত নতুন বছরের শুভকামনার সঙ্গে। আজ আপনাদের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প পরপুরুষ। করালি গরু খুঁজতে বেরিয়েছিল, আর তারক বেরিয়েছিল বউ খুঁজতে। কালীপুরের হাটে সাঁঝের বেলায় দুজনের দেখা। বাঁ চোখে ছানি এসেছে, ভালো ঠাউর হয় না, তবু তারককে চিনতে পেরেছে করালি। বলল, তারক নাকি? আর বলো কেন দাদা, মাগি সকাল থেকে হাওয়া। ঝগড়া করেছিস? সে আর কোন দিন না হচ্ছে। আজ আবার বাগান থেকে মস্ত মান কচুটা তুলে নিয়ে বেরিয়েছে। আমি ভাবলুম কচু বেচতে যদি হাটে এসে থাকে, বাঁধাবো, ঠিক ফিরে যাবে। আমার তো তা নয়, গরু বলে কথা, অবলা জীব। হাটে যদি হাত বদল হয় তো মস্ত লোকসান। গোহাটা ঘুরে দেখেছ? তার দেখিনি, পেলুম না। ভেবো না, গরুও ফিরবে। চলো পরাণের দোকানে বসি। পরাণ তাড়ির কলসি সাজিয়ে বসে, একখানা বারকোষে ভাঁড় আর কাচের গেলাসে সাজানো। আশেপাশে খদ্দেররা সব উবু হয়ে বসে ঢক ঢক গিলছে। দুজনে সেখানে সেঁটে গেল। কালীপুরের হাট একখানা হাটের মতনই হাট বটে। 10টা গাঁ যেন ভেঙে পড়ে। জিনিস যেমন সরেস, দামও মোলায়েম। এই সন্ধ্যের পরও হ্যাজাক, কারবাইট, টেমি জেলে বিকিকিনি চলছে রম রম করে। হাটে বাজারে এলে মনটা ভালো থাকে তারকের। পেটে তাড়ি টাড়ি গেলে তো তারও তোর হয়। তবে কি না, বউটা সকালবেলায় পালিয়ে যাওয়ায় আজ সারাদিন হরি মোটর গেছে। রান্নাটা আসে না তারকের। ছেলেবেলায় এই কালীপুরের হাটেই এক জ্যোতিষী তার মাকে বলেছিল, বাপু, তোমার ছেলের কিন্তু অগ্নি ভয় আছে, আগুন থেকে সাবধান রেখো। তাই মা তাকে গা ছুঁয়ে বাক্যে নিয়েছিল, আগুনের কাছে যাবে না। মায়ের কথা ভাবতেই চোখটা জ্বালা করলো। মা মরে গিয়ে স্তক কিছু ফাঁকা হয়ে গেছে যেন। দুপুরে গণনা বেলায় মুকুন্দের দোকানে 4টি মুড়ি বাতাসা চিবিয়েছিল। এখন খিদেটা জাগার মারছে। করালি যেন মনের কথা টের পেয়েই বলল, নন্দকিশোরের মোচার চপ খাবি? খুব খাবো, পয়সা দিচ্ছি, যা নিয়ে আয়। নন্দকিশোরের মোচার চপের খুব নামডাক। সারাদিনে দোকানে যেন পাখা কাঁঠালের মতো মাছির মতো ভিড়। এখন সন্ধেবেলায় ভিড় একটু পাতলা হয়েছে। সারাদিনে না হোক কয়েক হাজার টাকার মাল বিক্রি করে নন্দকিশোরের হ্যাদানো চেহারা। 4টে কর্মচারীও নেতিয়ে পড়েছে যেন। নন্দকিশোর মাথা নেড়ে বলল, মোচা কখন ফুরিয়ে গেছে। ফুলুরি হবে, তবে গরম নয়। আহা, একটু গরম করে দিলেই তো হয়। উনুন ঝিমিয়ে পড়েছে বাপু, এখন আঁচ তুলতে গেলে কয়লা দিতে হবে। শেষে হাটে আর আঁচ তুলে লোকসান দেব নাকি 2 টাকার ফুলুরির জন্য? তা বটে। তারক এধার ওধার খুঁজে দেখল। শেষে মুকুন্দ দুলুইয়ের দোকানের গরম চপ পেয়ে নিয়ে এলো।
খালি পেটে ঢুকে চপ যেন নৃত্য করতে লাগলো। তার উপর তাড়ি গিয়ে যেন গান ধরে ফেলল। ভিতরে যখন নাচ গান চলছে তখন তারক বলল, কালীপুরের হাট বড় ভালো জায়গা, কি বলো করালিদা? জিভে একটা মারাত্মক কাঁচা লঙ্কার ঘষটানি খেয়ে শিশোচ্ছিল করালি। একগাল তাড়িতে জ্বলন্ত জিভটা খানিকটা ভিজিয়ে রেখে ঢোক গিলে বলল, সেই কোমরে ঘুনসি পড়া বয়সে বাপের হাত ধরে আসতুম, তখন একরকম ছিল, এখন অন্যরকম। তারকের বাঁ পাশে একজন দাঁত উঁচু লোক তখন থেকে দুখানা সস্তা গন্ধ সাবান হাতে ধরে বসে আছে। ডান হাতের গেলাসে চুমুক দিচ্ছে আর ঘুরে ফিরে সাবান দুখানা দেখছে বারবার। পেটের মধ্যে নৃত্যগীত চলছে। মেজাজটা একটু ঢিলে হয়েছে তারকের। লোকটার দিকে চেয়ে বলল, সাবান বুঝি বউয়ের জন্য? লোকটা উদাস হয়ে বলল, বউ কোথা? ঘাড়ের ওপর দুটো ধুমসি বোন আর বাপ আর মা। মুকুন্দ বিশ্বের সাপ বলে দিয়েছে, আগে পরিবার থেকে আলাদা হও, তারপর মেয়ের সঙ্গে বিয়ে দেব। তা আলগা হতে বাধা কি? হলেই হয়, আজকাল সবাই হচ্ছে। ভয়ও আছে, মুকুন্দ বিশ্বাসের ছেলের সঙ্গে তার ঝগড়া। মেয়ের বিয়ে দিয়েই মুকুন্দ আর তার বউ আমার ঘাড়ে চাপবার মতলব করছে। ও বাবা, সে তো গন্ধমাদন, তাই আর বিয়েটা হয়ে উঠছে না। করো কি? ভ্যান রিক্সা চালাই, নয়াপুর থেকে কেশব হালদারের মাল নিয়ে এসেছি, হাটের পর ফের মাল নিয়ে ফেরা। আর সাবানের কথা বলছো? সে কি আর শখ করে কেনা, লটারিতে পেলুম। বাহ, লটারি মেরেছ, এ তো সুখের কথা। ছাই, ওই যে লোহার রিং ছুঁড়ে ছুঁড়ে জিনিসের উপর ফেলতে হয়, রিংয়ের মধ্যিখানে যা পড়বে তা পাবে। ফিবার 2 টাকা করে, 30খানা টাকা গচ্চা গেল। তার মধ্যে একবার এই সাবান দোকানা উঠল। যাচাই করে দেখেছি এ সাবান 4 টাকা 50 পয়সায় বিকোই। লটারি মানেই তো তাই রে ভাই। তুমি যদি সব জিতে যাও তাহলে লটারিওয়ালা থাকবে কি? দাঁত উঁচু লোকটা এক চুমুক খেয়ে বলল, সবারই সব হয়, শুধু এই ভ্যান গাড়িওয়ালারই কিছু হয় না, বুঝলে? মা একখানে ফর্দ ধরিয়ে দিয়েছিল, ট্যাঁকে এখনো আছে, সেসব আর নেওয়া হবে না। কটা বাজে বলো তো? তারকের হাতে ঘড়ি নেই, আন্দাজে বলল, তা ধরো 7টা 7:30 হবে। উরে বাস রে, কেশব হালদার মাল গোটাতে লেগেছে, যাই। করালি শিশোচ্ছিল। উঠবে নাকি গো করালিদা? করালি একটা হাই তুলে বলল, গরুটার কথাই ভাবছিলুম। কি ভাবলে? বাঁজা গরু, পুষতে খরচ, আবার বেচতেও মন চায় না, কিনবেই বা কে বল? তাই বলো, বাঁজা গরু। তা গেছে আপদ গেছে, ভাবনার কি আছে রে? আছে, আমার ছোট মেয়ে পদির বড় ভাব গরুটার সঙ্গে। পাল খাইয়েছে, কিচ্ছু বাকি রাখিনি। আর 2টো গরু বিয়োয় দুধও দেয়, এটাই দেয় না। এত বড় হাটে বউ খোঁজা মানে খড়ের গাদায় ছুঁচ খোঁজা সামিল। এসে থাকলেও এত রাত অবধি তো হাটের মাটি কামড়ে সে নেই।
বউ যদি রাতে না ফেরে তাহলে রাতেও হরি মটর। তারক ভাবছিল আরও কয়েকখানা চপ সাঁটিয়ে নেবে কিনা, তারপরে এক ঘটি জল খেয়ে নিলেই হলো। কিন্তু পয়সার নেশাটা চৌপাট হয়ে গেলে তো মুশকিল। পুরুষ মানুষ আর মেয়ে মানুষের সম্পর্ক নাকি চিড়েন। মূলো সম্পর্কের আবার চিড়েতন, হরতন, ইস্কাবন, রুইতন হয় নাকি? হলেও বাপু যমুনা কি সেসব বোঝা যাবে? তবে কিনা নরেনবাবু তো ভদ্রলোক, মেলা জানে শোনে। নরেনবাবুর কথা তো ফেলনা না। একদিন জিজ্ঞেস করেছিল, চিড়েতনটা আবার কি বলো তো বাবু? নরেনবাবু হেসে বলেছিল, এই ধর তুই আর আমি কারো কেউ নই, তুইও কারো কেউ নস। যেমন জলের মাছ, কে কার বাপ মা জানে ওরা? তবু তো ডিম ছাড়ছে, বাচ্চা বিয়োচ্ছে, ব্যাপারটা ওই রকমই আর কি। চিরন্তন মানে হচ্ছে আদি সম্পর্ক, বুঝলি না? যমুনা বুঝি বুঝি করেও স্পষ্ট বুঝতে পারছিল না, তবে এটা ঠাউর করে যে চিড়েতনের মধ্যে পেঁয়াজটা আছে। পেঁয়াজ বুঝতে যমুনার কেন কোনো মেয়ে মানুষেরই দেরি হয় না। যমুনার এই তো 17 বছর বয়স হলো। 1 বছর হলো পুরুষ মানুষ ঘাঁটছে। পুরুষ মানুষটা হলো তার বর তারক। একদিন মিটি মিটি করে হেসে বলেছিল, বাবুর বাড়িতে কাজে যাস, তা কখনো পিঠে চুলকে দিতে বললে দিস? নরেনবাবুর মেলা পয়সা। 5 বুঝতে যমুনার দেরি হয় না। আর একদিন বলল, আহা বাবুর বউটা বউবা, পিরিতের কথা টথা কইতে পারে না। পুরুষ মানুষ একটু ওসব শুনতে টুনতে চায়। পেঁয়াজ। যমুনা বুঝতে পারে চিড়েতনটা বুঝতে তার অসুবিধে হয় না। নরেনবাবুর বউ মলয়া, বোবা কালা, তবে সে পয়সাওয়ালা নিতাই রায়ের মেয়ে। নিতাই রায় 50,000 টাকায় নরেনবাবুকে কিনেছে, এ কথা সবাই জানে। নগদ ছাড়াও বাড়ি ঘর ঠিকঠাক করে দেওয়া, মেয়ের নামে জমি জমা লিখে দেওয়া তো আছেই। নরেনবাবুকে তাই আর কিছু করতে হয় না, শুয়ে বসে আড্ডা দিয়ে সময় কাটছিল। তবে বেকার জামাই বলে লোকে টিটকিরি না দেয়, সেই জন্য ইদানিং নয়নপুরের বাজারে একখানা ওষুধের দোকানও করে দিয়েছে। গায়ের দোকান, সেখানে ওষুধ ছাড়াও নানা জিনিস রাখতে হয়। তা নরেন হলো বাবু মানুষ। সকালের দিকে শ্রীপতি নামে এক কর্মচারী দোকান দেখে, সন্ধেবেলা নরেনবাবু গিয়ে ঘন্টা 2 কাটিয়ে আসে। সেখানে কিছু ইয়ার বন্ধুও জোটে এসে। শোনা যাচ্ছে নরেনবাবুর গদাই লস্করি চালে সুবিধে হয়েছে শ্রীপতির, সে 2 হাতে লুটে নিচ্ছে। তারকের তাই ইচ্ছে শ্রীপতিকে সরিয়ে চাকরিটা সে বাগায়। সোজা সাপটা ব্যাপার, এতে কোনো পেঁয়াজ নাই। মানুষ কত কি চায়, আর চাইবেই তো, তাই। কিন্তু চাইলেই তো হচ্ছে না, দিচ্ছে কে? আর তখনই পেঁচটা লাগে। মলয়ার 2 মেয়ে, একটা 3.5 বছরের, একটা 2 বছরের। তারা কেউ বোবাকালা নয়। বড়টা পাড়ার খেলুড়িদের সঙ্গে খেলতে শিখেছে, আর ছোটটা সারা বাড়িতে গুটগুট করে হেঁটে বেড়ায়। এই 2 মেয়ে হচ্ছে মলয়ার জান। যখন আদর করে তখন খ্যাপাটে হয়ে যায়, আর সারা দিনে মাঝে মাঝেই মেয়েদের আ আ করে ডাকে। মেয়ে দুটো মায়ের ডাক ঠিক বুঝতে পেরে ছুটে আসে। মেয়ে দুটোর দেখাশোনা করত উড়নচণ্ডী পটলি। ছোট মেয়েটা তখন সবে হামা দেয়,
পটলি তাকে বারান্দায় ছেড়ে দিয়ে উঠোনে দিব্যি এক্কা দোক্কা খেলছিল। মেয়েটা গড়িয়ে পড়ে হাঁ করে এমন টান ধরল যে দম বুঝি ফিরে পায় না। মাথা ফুলে ঢোল। শোনার কথাই নয় মলোয়ার, তবু মায়ের মন বলে কথা। কোথা থেকে পাখির মতো উড়ে এসে মেয়ে বুকে তুলে নিল। তারপর সে কি ভয়ঙ্কর চোখ আর ভৈরবী মূর্তি! পটলি না পালালে বোধহয় খুনই হয়ে যেত মলয়ার হাতে। বোবাদের রাগ বোধহয় বেশি হয়, কথা দিয়ে দুর্মুষ করতে পারে না, গালাগাল দিয়ে বুক হালকা করতেও পারে না। তাই বুকের ভিতরে ভিতরে পোষা রাগ গুমড়ে ওঠে। পটলির জায়গায় এখন যমুনা। মেয়েদের দেখে শোনে, ধান শুকোয়, ডেউ কাটে। গেরস্থ বাড়িতে তো কাজের আকাল নেই, আবার ছুটে গিয়ে ঘরের অকাল কুষ্মাণ্ডু এই তারকের জন্য রেঁধে রেখে আসতে হয়। তা বলে খারাপ ছিল না যমুনা। খাটনিকে তো ভয় নেই, চিরকাল গতরে খেটেই বড়টি হলো। কিন্তু ভয়টা অন্য জায়গায়। সে হলো ওই মলয়া। বোবা কালা হলে কি হয়? যমুনার বিশ্বাস মলয়া অনেক কিছু টের পায়, শুনতে না পেলেও টের পায়। মাঝে মাঝে কেমন যেন বড় বড় চোখ করে তার দিকে অপলক চেয়ে থাকে। একটু ভয় ভয়ও করে যমুনার। নরেনবাবু ধীরে ধীরে এগোচ্ছে। একদিন বলল, নারী আর নদীতে কোনো তফাৎ নেই, বুঝলি? মেয়ে ছেলে হলো বওয়া জল, ডুব দিয়ে উঠে পড়ো। নদী কি তাতে অশুদ্ধ হলো? এই যে গঙ্গা, কত পাপি তাপি ডুব দেয়, গঙ্গা কি তাতে ময়লা হয় রে? আগে যমুনা শুধু শুনতো, কিছু বলতো না। আজকাল বলে, সে ফস করে বলে ফেলে, তোমার কি কোনো কাজ নেই বাবু? সকালের দিকটায় দোকানে গিয়ে বসলেও তো পারো। শ্রীপতি তো শুনি দোকান ফাঁক করে দিচ্ছে। নরেনবাবু একটা ফু শব্দ করে বলল, দিক না, তাতে আমার কি? দোকান শ্বশুরের, শ্রীপতিও তার লোক, সে বুঝবে। আমার ওতে মাথা গলানোর কি? আমি খাবো দাবো, ফুর্তি করব। বোবা কালা মেয়ে বিয়ে করেছি কি মাগ না? শ্বশুর কি আর চিরকাল থাকবে? দোকান তো তোমারই হবে একদিন। আমার নয় রে, আমার নয়। দোকান ওই বোবা কালার নামে। ও আমি চাইও না। 2 টাকার জিনিস 4 টাকায় বিক্রি করে পয়সা কামানোর ধাতই আমার নয়। আমাকে কি তাই বুঝলি? আর একদিন আর একটু এগোলো নরেনবাবু। কথা নয়, একখানা তাঁতের শাড়ি দিয়ে বলল, কাল সকালে পরে আসিস, তোকে মানাবে। এসে একটু ঘোরাফেরা করিস চোখের সামনে। খুশি হলো তারকও, বলল, বাবা এই তো কাজ এগোচ্ছে। তার মানে? নরেনটা তো ভিতর ডিম, ভাবছিলাম আর বুঝি এগোবে না। কি বলতে চাও তুমি বলো তো? দোষ ধরিসনি। একটু মাখামাখি করলে যদি কাজ হয় তো ভালোই। তাই যদি হবে তাহলে তো বাজারে গিয়ে নাম লেখালেই পারতুম। ছুটিস কেন? পেটের দায় বলে কথা। শ্রীপতি শালা তো শুনছি কৈলাসপুরে 4 কাঠা জমি কিনে ফেলেছে। তাতে তোমার কি? জ্বলুনি হয় বুঝলি, বুকের মাঝখানটায় বড্ড জ্বলুনি হয়। খরামির কাজ করে করে হাতে খরা পড়ে গেল, সুখের মুখ দেখলাম না। প্রথমটায় বাদো বাদো ঠেকলো, পরে দেখবে ব্যাপারটা কিছুই না।
আমিও যা, ওই নরেনবাবু তা। তোমার মুখে পোকা পড়বে। ওরে শোন, ও চাকরির মতো সুখের চাকরি নেই। মালিক চোখ বুঝ থাকে, হিসেব চায় না। এমনটা আর কোথায় পাবি? এই টানাপোড়েনের মধ্যে দিন কাটছিল যমুনার। একদিন বিকেলে ভিতরে বারান্দায় বসে মলয়ার চুল বাঁধছিল যমুনা। বেশ চুল মেয়েটার, দেখতেও খারাপ কিছু নয়, মায়াও হয়। খোঁপায় কাটা গুজে হাত আয়নাটা মলয়ার হাতে যখন ধরিয়ে দিল, তখন হঠাৎ আয়নাটা ফেলে ঘুরে বসল মলয়া। সেই বড় বড় চোখ, দু হাতের হঠাৎ যমুনার দু কাঁধ খিমচে ধরে ঝাঁকায় আর বলে, আ আ আ আ। ভয়ে আত্মারাম ডানা ঝাপটাচ্ছিল বুকে। কি জোর মেয়েটার গায়ে! কি করছো বৌদি, কি করছো? আমি তো কিছু করিনি। মলয়া ঝাঁকানি থামিয়ে কিছুক্ষণ চুপ করে চেয়ে রইল তার চোখের দিকে। তারপর সাপে ব্যাঙ ধরলে ব্যাঙ যেমন শব্দ করে, তেমনি এক অবোধ শব্দ বের করতে লাগলো গলা থেকে, আর দু চোখে জলের ধারা। নরেনবাবু পরদিনই বলল, শহরে বেড়াতে যাবি 2 দিনের জন্য? শুধু তুই আর আমি, একটু ফুর্তি করে চলে আসি, চল। ফুঁসে উঠতে পারল না যমুনা। তার কি সেই জোর আছে? জোর হলো স্বামীর জোর, তার তো সেখানেই লবডঙ্কা। সুতরাং যমুনা অন্য পন্থা ধরে বলল, তোমার শ্বশুরকে যদি বলে দিই তাহলে কি হয়? ও বাবা, এই যে আমার শ্বশুর দেখায়। কেন রে, শ্বশুরের কাছে কি টিকিখানাও বাঁধা রেখেছি? নিতাইরাই বা কম কিসে? পটলডাঙ্গায় তার বসন্ত কুমারীর ঘরে যাতায়াত কে না জানে। কি করবে সে আমার? তুই বড্ড বোকা মেয়ে ছেলে তো। শোনো বাবু, বৌদি কিন্তু সব টের পায়। সোহাগের কথা আর বলিস নি, টের পায় তো পায়, কি করবে সে? যমুনার ভাবনা হলো, নরেনবাবুর সাহস বড়ই বেড়েছে, এবার তার বিপদ। শুনে খ্যাক করে উঠল তারক। বিপদ আবার কি? তোকে তো কতবার বলেছি ওতে কিছু হয়। আমিও তো রইলাম, কখনো কলঙ্ক রটিয়ে তোকে বিপদে ফেলব না। নরেনবাবুর সঙ্গে আমার বসটাবসি কথা হয়ে গেছে। কি কথা? সামনের মাসে চাকরিতে জয়েন দেব। নরেনবাবু অন্য মেয়ে মানুষ দেখে নেয় না কেন? যাকে যার পছন্দ, তোকে চোখে লেগেছে। ও বড় সব বনিসে ব্যাপার। যাকে চোখে লাগে তার জন্য পুরুষ মানুষ সব করতে পারে। আমি কালই বাপের বাড়ি যাচ্ছি। লাথি ঝাঁটা খাই, শুকিয়ে মরি, তাও ভালো, তবু নষ্ট হব না। বিপদে ফেললি দেখছি। বলি, আমার তো একটা মনীষীকে যদি তোর সব দিয়ে থাকতে পারিস, তবে নরেনবাবুর দোষটা কি করলো? সে দেখতে আমার চেয়ে ঢের ভালো, ফর্সা, চোখে মুখে সিঁড়ি ছাদ আছে। আমি তার পাশে কি বলতো? তুমি আমার স্বামী। ওই তো তোর দোষ। স্বামীর মতো স্বামী হলো না হয় বুঝতুম। তুমি খারাপ লোক নও, তোমাকে লোভে পেয়েছে, তোর মাথাটাই বিগড়েছে। আমি খারাপ নই, খুব খারাপ। কেউ আজ অবধি আমাকে ভালো বলেনি। আমি বলছি, ভালো করে ভেবে দেখো। নরেনবাবু তোকে চায়, এমনকি এ কথাও বলেছে সে তোকে বিয়ে করতেও রাজি। বিয়ে বলে এমন অবাক হয়ে যমুনা তাকালো যেন ভূত দেখছে।
ভয় পাসনি? তোর একটু ধর্ম ভয় আছে আমি জানি। আমি সাপ বলে দিয়েছি, বিয়ে টিয়ে নয় মশাই, আমি বউ ছাড়ছি না। 2-4 দিন বড় জোর। তোমার একটু বাঁধলো না বলতে? নরকে যাবে যে, সে দেরি আছে। নরকে মেলা লোকে যাবে, কলিকালে কি নরক যাত্রীর অভাব রে? আগে এই জন্মে কিছু জুত করে নি, নরক তো আছেই কপালে। যমুনা রাগ করে বলল, দেখো, আমি সাবিত্রী বেউলর নই, তবে যা বুঝেছি তাই বুঝেছি, আমাকে দিয়ে ওসব কাজ হবে না। তুই বোকাও বটে রে, নরেনবাবুর কি মেয়ে ছেলের অভাব? তোর কত বড় ভাগ্য যে এত মেয়ে ছেলে থাকতে তুই ও শালার চোখে পড়েছিস। আমি বলি, সময় থাকতে এসব ভাঙিয়ে নে, রূপ যৌবন সব ভাঙিয়ে মা লক্ষ্মীকে ঘরে এনে তো লাগে। মা লক্ষ্মী এমন ঘরে লাথি মারতেও আসবে না। মনটা ঠিক করে ফেলেছিল যমুনা, এখানে থাকলে সে তার আর পরকাল বলে কিছু থাকবে না, তাও বুঝেছে। কিন্তু যায় কোথা? বাপের বাড়ি বলতে তুলসী পোতা গায়ে একখানা ঝুপড়ি, ইন্ডি গেন্ডি অনেক ভাই বোনের সংসার। তার বাবা দাদা আর হাজার মলম বিক্রি করে, মা বেচে ঘুঁটে। বাঁশঝাড়ের মধ্যে একটা তোলপাড় হচ্ছিল, ফোঁস ফোঁস পায়ের শব্দ, সেই সঙ্গে কে যেন আদার পাঁদার ভাঙছে। তারক ভয় খেয়ে দাঁড়িয়ে গেল। ও কি গো? করালি চাপা গলায় বলল, চুপ। কান খাড়া করে শুনছিল করালি। বাঁশবনের মধ্যে দুটো চোখ চকচক করে উঠল হঠাৎ। আহ্লাদের গলায় করালি বলল, ওরে পাজি মাগি, এখানে সিদিয়ে রয়েছিস, আয় আয় বলছি শিগগিরি। বাঁশবনে প্রলয়ের শব্দ তুলে ফোঁস ফোঁস করে শ্বাস ফেলতে ফেলতে গরুটা বেরিয়ে এলো। গরু না হাতি বোঝা ভার, বিশাল চেহারা। ওরে বাস রে, এই তোমার গরু? গরুটা করালির গা ঘেঁষে দাঁড়ালো। তার গলা এক হাতে জড়িয়ে ধরে করালি বলল, আহা, বাজা বলে ওর মনে সুখ নেই কি না? মনের দুঃখে মাঝে মাঝে বনবাসে যায়, ফিরেও আসে। চ চ চ, পা চালিয়ে চ। মেয়েটা এতক্ষণে পা ছড়িয়ে কাঁদতে বসেছে। তারক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুমি কপালওয়ালা মানুষ, গরুটা দিব্যি পেয়ে গেলে। এখন আমার বউ কোথা পাই বলতে পারো? আমার কপাল তো আর তোমার মতো নয়। ভাবি ভাবি, বাঁধা বউ যাবে কোথায়? মারধর করিস নাকি? আরে না, সেসব নয়, নরম সরম আসে, গায়ে হাত তোলার দরকার হয় না। তবে গো আছে খুব, যেটা না বলবে সেটাকে হ্যাঁ করায় কার সাধ্যি। রথ তলার কাছ বরাবর করালি বাঁয়ের রাস্তা ধরল, তারক ডাইয়ে। সামনেই মলয়া ফার্মেসি, আলো জ্বলছে, দিব্যি পাকা ঘর, দোকানও বড় সড়ই। আজ নরেনবাবু নেই, শ্রীপতি একা বসে মাছি তাড়াচ্ছে। তাকে দেখে শ্রীপতি বিশেষ খুশি হলো না, হওয়ার কথাও নয়। মুখটা আঁশটে করে বলল, বাবু নেই? আসেননি আজ? না, সকাল থেকে পাত্তা নেই, বাড়ি থেকেও লোক এসে খুঁজে গেছে। তবে তো। শ্রীপতি চেয়ে আছে, বুকটা ধকধক করছিল তারকের। তাড়ির নেশাটা কেটে যাওয়ার উপক্রম। গেল কোথায় নরেনবাবু? শ্রীপতি ঠোঁট উল্টে বলল, তাকে জানে, বলে যায়নি কিছু, বাড়ির লোকও খুঁজছে।
দুয়ে দুয়ে তবে কি চারই হলো? যমুনার নরেনবাবু যদি একসঙ্গে হাওয়া হয়ে থাকে তো শ্রীপতির জায়গায় সামনের মাসে সেই জয়েন দেবে। তারক বসে গেল। দোকানের বিক্রি বাটা কেমনে? বিক্রি কোথায়? ওষুধের স্টকই নেই। নেই কেন? ওষুধ কি মাগনা আসবে? টাকাটা দেবে কে? কেন? নিতাই বাবু দেবে। দিচ্ছে কোথায়? অন্য সব কারবারে টাকা আটকে আছে, দোকান চলছে নমো নমো করে। ইয়ে তা উপরি টুপরি কেমন? উপরি? সেটা আবার কি? মাস মাইনেরই দেখা নেই তো উপরি। তারক মৃদু মৃদু হাসছিল। শ্রীপতি তো আর পাঁঠা নয় যে তার কাছে কবুল করবে। নরেনবাবু বাড়িতে কিছু ভুলে যায়নি, তাকে জানে। জটাবো বা বউ, তাকে বলাও যা না বলাও তাই। তারক উঠে পড়ল। না, এতদিনে যমুনার তাহলে সুমতি হয়েছে। নরেনবাবুর সঙ্গে যদি গিয়ে থাকে তাহলে তোমার দিয়া কেল্লা। ওষুধের দোকান মানে কাঁচা পয়সা। ঘরে ফিরে টেমি জেলে বসে খানিকক্ষণ ভাবল তারক। খবর নিয়েছে শ্রীপতির মাইনে মাসে 300 টাকা। কম কিসের? বসা চাকরি, তার উপর উপরে তো আছেই। মনটা বেশ ভালোই লাগছে তারকের। সে টেমি নিবিয়ে শুয়ে পড়ল। কত রাত হবে কে জানে। হঠাৎ একটা চেঁচামেচি শুনে ঘুম ভাঙল তারকের। কোথা থেকে চেঁচামেচিটা আসছে তা প্রথমে ঠাউর হলো না। কারো বিপদ আপদ হলো নাকি? দরজা খুলে বেরিয়ে এলো তারক। মনে হলো পুরো গাঁই চেঁচাচ্ছে। মেয়ে পুরুষের গলা শোনা যাচ্ছে, ডাকাত ডাকাত। তারক লাফ দিয়ে উঠল, নামলো উঠোনে। তারপর নরেনবাবুর বাড়ির দিকে ছুটতে লাগলো। গণ্ডগোলটা ওখানেই হচ্ছে যেন। নরেনবাবুদের পুরনো ভাঙা বাড়ি সরিয়ে দালান তুলে দিয়েছে নিতাই রায়। বেশ বড় সড়ো বাড়ি। উঠোনে ধানের মড়াই, টিপকল, পিছনে গোয়াল, পেকি ঘর। বাড়িটা হাতের তেলোর মতোই চেনে তারক। চেঁচালো, পাড়ার লোক কেউ বেরোয়নি। বাইরের উঠোনে মশাল হাতে কালি ঝুলি মাখা একটা লোক দাঁড়িয়ে আছে। হাতে একখানা বড় সড়ো ছোড়া চকচক করছে। আর ভাঙা দরজা দিয়ে আর দুজন টেনে হিঁচড়ে বাইরে বের করে আনছে নরেনবাবুর বোবা কালা বউটাকে। বউটার শাড়ি খুলে লম্বা হয়ে গিয়েছে ঘর অবধি। তার মুখে কথা নেই, কেবল আ আ চিৎকার। তারক চেঁচিয়ে বলল, ডাকাতি করছো করো, বউটাকে ওরকম করছো কেন হে? হ্যাঁ, ওকে ছেড়ে দাও, বোবা কালা মানুষ। উঠোনের ছোড়া হাতে লোকটা একবার তাকালো তার দিকে, দেখে একটা হাঁক মারল, ভাগ শালা শুয়ার কা বাচ্চা, পেট ফাঁসিয়ে দেব। তারক থমকে গেল। হচ্ছেটা কি? ডাকাতি করবি কর, কিন্তু মেয়ে ছেলেটাকে টেনে বের করছিস কেন? অবলা মানুষ। হঠাৎ ঝাঁক করে মাথাটা পরিষ্কার হয়ে গেল তারকের। এই শালারা ভাড়াটে খুনি নয় তো? চুলের মুঠি ধরে হেঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে আনছে মলয়াকে। একজন খেটে মোটা একটা লাঠি দিয়ে পেটোচ্ছে আমানসিক জোরে। হাড় গোড় ভেঙে যাওয়ার কথা। আ আ আ চিৎকারটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সাইরেনের মতো। সেই চিৎকারে মরা মানুষও শিউরে উঠবে। মশালের আলোয় তারক দেখতে পেল মলয়ার মুখ দিয়ে রক্ত গড়াচ্ছে। উঠোনের লোকটা ছোড়া হাতে এগিয়ে যাচ্ছিল মলয়ার দিকে। তারক জম্মে মার দাঙ্গা করেনি, সে ভীতু মানুষ। কিন্তু আজ মাথাটা যেন বড্ড তেতো হয়ে গেল হঠাৎ। চারিদিকে ঢেলা আর ইটের অভাব নেই।
পুরনো বাড়ির ভাঙা টুকরো চারিদিকে ছড়ানো। তারক একখান ইটের টুকরো তুলে খানিক দৌড়ে গিয়ে টিপ করে মারল। একটা, দুটো, তিনটে, মার শালাকে, মার শালাকে বলে চেঁচাচ্ছিল তারক। তার পয়লা ইটেই ছোড়াওয়ালা মাথা চেপে ধরে বসে পড়েছিল। আর ইটগুলো লাগলো কিনা কে জানে, তবে তোপগুলো ভড়কে গিয়ে ছিটকে গেল এদিক ওদিক। তারক লাফ দিয়ে উঠল উঠোনে। সামনে একটা ঘিঁটে লাঠি পড়েছিল, সেইটাই তুলে নিল সে। তারপর বসা ডাকাতটা উঠতে যেতেই পাগলের মতো মারতে লাগলো তাকে। কে একজন চিৎকার করলো, পালা পালা, লোক আসছে। ডাকাতের জান বলে কথা, হত পিটুনি খেয়েও লোকটা হঠাৎ উঠে প্রাণ ভয়ে দৌড়ে পালালো। কে কোথায় গেল কে জানে, তবে মেয়েটা বেঁচে গেল এ যাত্রা। গাঁয়ের লোক বোধ হয় তারকের সাহস দেখে বেরিয়ে এলো এতক্ষণে। লহমায় লাঠি সোটাধারী পুরুষ আর মেয়ে ছেলেতে উঠোনে ভর্তি। মেয়েদের কারো হাতে আঁশ বটি পর্যন্ত, চেঁচামেচিতে কান পাতা দায়। মলয়াকে ধরে তুলতে হলো। বোবা মেয়েটা থরথর করে কাঁপছে, চোখে ভুতুড়ে দৃষ্টি, সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। তারক পাঁজা কোলে করে তাকে ঘরে এনে শোয়ালো বিছানায়। মেয়ে দুটো চেঁচিয়ে কাঁদছে। নরেনবাবু কোথায়? নরেনবাবু কি খাটের নিচে নাকি পালিয়ে গিয়েছে? এসব নানাজন জিজ্ঞেস করতে লাগলো। একজন মুনিশ এসে বলল, বাবু আজ সকালেই একটু শহরে গেছেন, আজ ফিরবেন না। তারকের গা জ্বালা করছিল হঠাৎ। নরেশ শালাই মলয়াকে খুন লোক লাগায়নি তো? শালার যে যমুনার উপর দারুণ লোভ, তারকের কাছে বিয়ের প্রস্তাব অবধি দিয়ে রেখেছে। মাথাটা বড্ড গরম হচ্ছিল তারকের। সবাই এসে পিঠ চাপড়ে যত তার বীরত্বের প্রশংসা করছিল, আর ততই তারকের গায়ে রোঁয়া দাঁড়িয়ে যাচ্ছিল রাগে। ব্যাপারটা তার কাছে পরিষ্কার, ডাকাতি নয়, ডাকাতরা অকারণে খুন করে না, এরা খুন করতেই এসেছিল। তপন হালদারের ছেলে মিতুল মোটর বাইকে করে কালীপুর থেকে মন্মথ ডাক্তারকে নিয়ে এলো। গায়ে হোমিওপ্যাথি জগন্নাথ কি সব ওষুধ খাইয়ে দিয়েছিল মলয়াকে। যাই হোক, বউটার চোট তেমন মাত্রা ছাড়া নয়। মন্মথ ডাক্তার স্টেথোস্কোপ দেখল, হাড়টার ভাঙেনি, তবে ভোগান্তি আছে। তারক ভিড়ের বাইরে উঠোনের এক ধারে দাঁড়িয়ে ওপরে চেয়ে আকাশটা দেখল। সে অমানুষ ঠিকই, কিন্তু তার চেয়েও ঢের অমানুষ তো পৃথিবীতে আছে দেখা যাচ্ছে। কালীপুর থানা থেকে পুলিশও এসে পড়ল। জবানবন্দি দিতে দিতে রাত প্রায় ভোর। তারপর বাড়ি মুখো রওনা হলো। মনটা খারাপ লাগছে। বউটা ইটও হয়ে পড়ল। বাস ছাড় পেরোনোর সময় কে যেন বলে উঠল, আমি তো জানতুম তুমি খারাপ লোক নও। তারক হাঁ। কে কে? আমি। অন্ধকারেও কি আর চিনতে ভুল হয়? তুই তুই নরেশবাবুর সঙ্গে যাসনি? তোমার কি মুখে কিছু আটকায় না? তার আগে গলায় দড়ি দেব। তাহলে কোথায় ছিলি? কোথায় আবার? বৌদি লুকিয়ে রেখেছিল নতুন গোয়াল ঘরে। যখন পড়ল তখন বেরিয়ে এসে কাণ্ড দেখে খড়ের গাদার পিছনে লুকিয়ে পড়ি। তুমি না এলে আজ কি যে হতো। নরেনবাবু তাহলে কার সঙ্গে গেল তার আমি কি জানি। নিয়ে যেতে চেয়েছিল বলেই তো পালিয়ে গিয়েছিলাম। ও শালা মহা হারামি। একবার ভেবেছিলাম পুলিশকে বলে দিই খুনটা ও শালাই করাচ্ছিল। না না, ও সব বলার দরকার নেই। আমাদের তো এই গায়ে থাকতে হবে, আমরা গরিব মানুষ। আর আমাকে বেচতে চাইবে না তো? তারক একটু হাসল।
তারপর হাত বাড়িয়ে যমুনার হাত ধরে বলল, সেই তারকটা ভেগে গেছে। এখন যে তারকের হাত ধরে হাঁটছিস সেটা একটা বর পুরুষ। তারকের হাতে একটা জোর চিমটি কাটল যমুনা। নমস্কার।